জিমিন, এই জিমিন, কোথায় তুই? এখনই আমার সামনে আয়। এই হলো জিওন জাঙ্কুক, আমাদের গল্পের নায়ক। একটু রাগে সে যেটা বলে সেটাই করে, তবে সব সময় চুপচাপই থাকে। যখন রেগে যায় তাকে থামাতে হিমশিম খেতে হয়। কি হলো, কথা কানে যাচ্ছে না? জিমিন কাঁপতে কাঁপতে জঙ্কুকের সামনে এসে দাঁড়ায় আর বলে, জি ভাইয়া, আমাকে ডেকেছো? কি হলো, তুই একা কেন? তোর সাথেরটা কোথায়? তাকে কি আপ্যায়ন করে নিয়ে আসতে হবে এখানে? জঙ্কুকের চিল্লাচিল্লি শুনে জিন আর ইয়ঞ্জন ড্রয়িং রুমে চলে আসে। এখানে এত চিল্লাচিল্লি কিসের বাবু? এত চিল্লাচ্ছিস কেন? কি হয়েছে এখানে? ওরা কি করছে? কি হলো, এখনো বের হচ্ছে না কেন? আমি বের করে নিয়ে আসলে কিন্তু খারাপ হবে। এই রে, রাক্ষসটা মনে হয় সব জেনে গেছে। আজ তো মনে হয় আমাকে মেরেই ফেলবে। এই হলো আমাদের গল্পের নায়িকা কিমতে, যে এখন দরজার পিছনে লুকিয়ে আছে। বাসার সব থেকে ছোট সদস্য, সে কাউকে ভয় পায় না, তবে একজনকে বাদে। তবে সেটা মুখে কখনোই স্বীকার করে না। এদিকে তো জঙ্কুক অনেক রেগে আছে। জঙ্কুক তার মাকে উদ্দেশ্য করে বলে, তোমার আদরের মেয়েকে বের হতে বলো, না হলে কিন্তু। জঙ্কুকের পুরো কথা শেষ হওয়ার আগেই তে কাঁপতে কাঁপতে জিমিনের পাশে এসে দাঁড়ায়। জঙ্কুক বাবা, ওরা আবার কি করছে? জঙ্কুক ইয়ঞ্জনের কথায় কোনো উত্তর না দিয়ে তের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। আজ তোরা কোথায় গিয়েছিলে? জঙ্কুকের কথা শুনে তে জিমিন দুজনের দিকে তাকায়। এরপরে তে বলে ওঠে, কই, কোথাও না তো। আমরা শুধু কলেজে গিয়েছিলাম। আর জিমিন তের হাত চেপে ধরে। তে আর কিছুই বলে না। জঙ্কুক, তুই বলবি কি হয়েছে? আমরা তো কিছুই বুঝতে পারতাছি না। জঙ্কুক, ওরা কি আবারই কলেজ ফাঁকি দিছে? যদি কলেজ ফাঁকি দিয়ে থাকে, তোর যা ইচ্ছা তুই তাই কর। আমরা এখান থেকে গেলাম। ভাবি চলো তো এখান থেকে। এদিকে তে জিমিন ইয়ঞ্জন আর জিনের দিকে অসহায়ের মতো তাকিয়ে থাকে। তবে আজ আর জিন পাত্তা দিল না, চলে যায় ইয়ঞ্জনের সাথে। তোদের কতবার সাবধান করেছিলাম জিমিন। জঙ্কুকের অতিরিক্ত রাগের কারণে চোখ দুটো লাল হয়ে আছে। সেই চোখ নিয়ে তের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। ভাইয়া, আমরা আর এমন কখনোই করব না। এবারের মতো মাফ করে দাও। এই এক কথা তোরা কতবার বলেছিস? জঙ্কুকের এমন ধমকে তেজিমিন কেঁপে ওঠে। তখনই পিছন থেকে কেউ বলে ওঠে, হ্যাঁ ভাই, ওরা প্রতিবার একই কথা বলে। আর ওই ইউনো বেগমের সাথে আমি মিশতে বারণ করেছিলাম, তারপরে ওরা কলেজ ফাঁকি দিয়ে ওদের সাথেই ঘুরতে যায়। সুগার মুখে এমন কথা শুনে জঙ্কুক তো আরো রেগে যায়। এইদিকে তে সুগার কথা শুনে জঙ্কুকের দিকেই তাকায়। জঙ্কুক তো আগে থেকেই তের দিকেই তাকিয়েছিল। জঙ্কুকের চোখে তের চোখ পড়ে যায়। তে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না, চোখ নামিয়ে নেয়। তখন তে মনে মনে বলে, আল্লাহ গো, এইবারের মতো বাঁচিয়ে দাও। চোখ দেখি তো মনে হচ্ছে রাক্ষসটা আজ আমাকে খেয়েই ফেলবে। আল্লাহ, তুমি এইবারের মতো বাঁচিয়ে দাও। আর এরকমের ভুল করবো না। এদিকে জঙ্কুকের চোখ চলে যায় টি টেবিলের উপরে। সেখানে একটা স্কেল দেখা যায়। জঙ্কুক স্কেলটা হাতে নিয়ে ওদের সামনে এসে দাঁড়ায়। তেজিমিন সেটা দেখে ভয়ে কাঁপতে শুরু করে। তোরা নিচ থেকে হাত সামনে বের করে রাখবি, নাকি তোদের হাত জোর করে বের করতে হবে? এতক্ষণ তে আর জিমিন হাত পিছনে লুকিয়ে রেখেছিল। জঙ্কুকের ধমক শুনে দুজনেই সামনে হাত বের করে দেয়। জঙ্কুক জিমিনের হাতে দুটো বাড়ি মারে, অনেক জোরে জোরে। জিমিন সাথে সাথেই কান্না করে দেয়, তবে মুখ থেকে কোনো শব্দই বের করে না। এরপরে জঙ্কুক তের দিকে তাকিয়ে জোরে জোরে 3টা বাড়ি মারে। তে জোরেই কান্না করে দেয়। তের কান্নার শব্দ শুনে আয়ু ড্রয়িং রুমে চলে আসে। কি করছো দেবরজি? এত বড় মেয়েদের গায়ে কি কেউ হাত দেয়? তাও আবার স্টিলের স্কেল দিয়ে মেরেছো। ইস রে, কি অবস্থা করেছো ওদের হাতে? সুগা অবাক হয়ে জঙ্কুকের দিকেই তাকিয়ে আছে, কারণ জঙ্কুক কখনোই ওদের গায়ে হাত তোলেনি। আজ যে ওদের গায়ে হাত তুলবে সেটাও সুগা বুঝতে পারেনি। জঙ্কুক আর ওখানে 1 মিনিটও দাঁড়ায় না, সোজা তার রুমে চলে যায়। এইদিকে আয়ু সুগা মিলে তেদের হাতে বরফ লাগাতে শুরু করে। জঙ্কুক রুমে এসে গায়ের শার্টটা মেঝেতে ফেলে দিয়ে সোজা ওয়াশরুমে চলে যায়। শাওয়ার অন করে তার নিচেই দাঁড়িয়ে থাকে। আসলে জঙ্কুক যখন জানতে পেরেছে তেজিমিন কলেজ ফাঁকি দিয়ে পার্কে ঘুরতে গিয়েছে, সেটা শুনেই তো মাথায় রাগ উঠে যায়। এদিকে সুগার এমন কথা, তাই তো নিজেকে আর কন্ট্রোল করতে পারেনি। আসো এবার এদের পরিচয়টা জেনে নেওয়া যাক। নামজুন আর জিনের 3টি ছেলে মেয়ে, জেহব, জঙ্কুক, জিমিন। এরা 3 ভাই বোন। নামজুনের ছোট ভাই সোবিন, সোবিনের স্ত্রী ইয়ঞ্জুন। তাদের 2টো ছেলে মেয়ে, সুগা আর তে। আয়ু হচ্ছে জেহবের স্ত্রী। জেহব বর্তমানে নিজেদের বিজনেস সামলাচ্ছে। জঙ্কুক মাস্টার্স পড়ছে। সুগা অনার্স ফাইনাল ইয়ার। জিমিন তে 6 মাসের ছোট বড়। ওরা একসাথে পড়ে ইন্টার ফার্স্ট ইয়ার। তে রুমে বসে কান্না করতে করতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। তবে জঙ্কুককে বকাঝকা করতে একদমই ভুলে নাই। এই সেই মানুষটা যাকে তে দেখতেই পারে না। সামনে দেখলে ভাইয়া আর পিছনে গেলে রাক্ষস।
তের মতে এই একটাই মানুষ নাকি তেকে ভালোবাসে না, আর সবাই নাকি তেকে অনেক ভালোবাসে। তে না খেয়ে শুয়ে আছে। আজ তের খুব রাগ হচ্ছে। কেন মারবে? আমাকে তো কেউ মারে না, তাহলে ওই রাক্ষসটা আমাকে কেন মারলো? এই রাগের কারণেই তে আজ আর খাবার খাবে না, এই জন্য শুয়ে আছে। এইদিকে জিমিনেরও একই অবস্থা, তবে সে রাগ করে আছে সুগার উপরে। সে যদি এইসব না বলতো তাহলে তো আজ ভাইয়া এরকমের মারতো না আমাদের। রাগের কারণে জিমিনও আজ আর খাবার খাবে না। রাত 10টা বাজে, সবাই ডাইনিং টেবিলে এসে বসেছে। নামজুন, সোবিন, জেহুব, সুগা ওরা সবাই খাবার খাওয়ার জন্য টেবিলে এসে বসেছে। জিন, ইয়নজুন, আয়ু মিলে সবাইকে খাবার সাজিয়ে দিতেছিল। কি হলো জিন, সবাই কোথায়? তে মামনি, জিমিন মামনি, জংকুক ওরা কোথায়? ওরা কি খাবার খাবে না? ডাকো সবাইকে। তাই তো, প্রতিদিন তো ওরা সবার আগে টেবিলে এসে বসে, আজ কি হলো এখনো এলো না যে? নামজুন, সোবিনের কথা শুনে জিন আর ইয়নজুন চুপ হয়ে যায়। তারা কোনো কথাই বলছে না। এইদিকে সুগা মাথা নিচু করে বিড়বিড় করে বলে, এই রে, যদি জানতে পারে জংকুক ভাইয়া ওদের মেরেছে তাহলে তো আজ বাড়ি মাথায় তুলবে। ওই তো জঙ্কুক এসেছে, এখন তোমরা খেতে শুরু করো। তেজিমিন বলেছে আজ নাকি ওরা আমাদের সাথে খাবে, তোমরা ওদের কথা চিন্তা করো না তো, খেতে শুরু করো। জংকুক এসেই টেবিলে বসে। জংকুক সামনের দিকে তাকিয়ে দেখে দুটো চেয়ার খালি আছে। খালি চেয়ার দেখে জংকুক বলে ওঠে, কি হলো, সবাই কোথায়? এখনো আসেনি কেন? ডিনার করবে না নাকি? কেন, তুই দেখতে পাচ্ছিস না জংকুক? আমরা তো সবাই এখানে, শুধু বনুরা নেই এখানে। ইহোপের কথা শুনে জংকুক জিনের দিকে তাকায়। জিনও জংকুকের দিকেই তাকিয়েছিল। ও তেজিমিন আজ আমাদের সাথেই খাবে, তোমরা সবাই খেতে শুরু করো। জিনের কথা শুনে সবাই খেতে শুরু করে। তবে জেহব বলে ওঠে, ধুর, কেমন ফাঁকা ফাঁকা লাগতেছে, বনুদের ছাড়া একদমই খাবার টেবিল জমে না। সবাই খাবার খাচ্ছে, তবে জংকুক খাবার খাচ্ছে কম, নাড়াচাড়া করছে বেশি। জংকুক কিছুক্ষণ খাবার নাড়াচাড়া করে উঠে যেতে নেয়। জংকুক খাবার ছেড়ে উঠে যাচ্ছে, সেটা দেখে আয়ু বলে, কি হলো জঙ্কুক, তুমি খাবার শেষ না করে উঠে যাচ্ছ যে? খিদে নেই ভাবি, আর খাবো না। জংকুক এই কথা বলেই ওখান থেকে চলে যায়, আর দাঁড়ায় না। সবাই খাবার শেষ করে যার যার রুমে চলে যায়। জিন, ইয়নজুন ওরা চলে যায় তে আর জিমিনের রুমে খাবার নিয়ে। তবে কোনো লাভ হয় না, ওরা কান্না করতে করতে সেখানেই ঘুমিয়ে পড়ে। তাই ওরা আবার খাবার নিয়ে ফেরত চলে আসে। গভীর রাতে তের রুমে কেউ একজন আসে। তের পাশেই এসে বসে। তের হাত দুটো নিজের হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে। এরপর পকেট থেকে মলম বের করে মলমটি তের হাতে লাগিয়ে দেয়। মলম লাগানো শেষ করে দু হাতে দুটো কিস করে ওখান থেকে চলে যায়। সকালবেলা ইয়নজনের ডাকাডাকিতে তের ঘুম ভেঙে যায়। তে যখন বিছানা ছেড়ে উঠতে যায় তখনই তার হাতে একটু ব্যথা পায়। তে তখন তার হাতের দিকেই তাকায়, আর মনে পড়ে যায় কালকের কথা। তখন তে বিড়বিড় করে বলে, ইস, আমার সুন্দর হাটের কি অবস্থা করেছে, খাটাস একটা, রাক্ষস একটা। অভিশাপ দিলাম আপনার কপালে বউ জুটবে না, আর যদি একটা বউ জুটেও সেটা হবে রাক্ষসী, মনে রাখেন। তবে হাতের ব্যথা একটু কমেছে। তে হাত দুটো সামনে এনে দেখতে থাকে আর বিড়বিড় করে বলে, আমি তো রাতে মলম লাগাইনি, তাহলে হাতে কে মলম লাগিয়ে দিল? কে আর দিবে? হয়তো মামুনি, আর না হয় মা, এছাড়া আর কে আসবে? তে আর এই বিষয় নিয়ে ভাবলো না। এরপর ফ্রেশ হয়ে নিচে চলে আসে। সবাই একসাথে ড্রয়িং রুমে আসতে থাকে। তে সবার আগেই চলে এসেছে। গুড মর্নিং বাবাই। ও, তোমরা এসে গেছো? গুড মর্নিং মামনি। একে একে সবাই চলে আসে, শুধু জংকুক আর সুগা বাদে। জেহব এসেই টেবিলে বসে পড়ে, সাথে সাথে খাবার খেতেও শুরু করে। আর তেজিমিনকে উদ্দেশ্য করে বলে, তেজিমিন, তাড়াতাড়ি খেয়ে তৈরি হয়ে এসো, তোমাদের কলেজে নামিয়ে দিয়ে আমি অফিসে যাব। আজ আমার একটা মিটিং আছে, তাড়াতাড়ি যেতে হবে। না ভাই, আজ আমরা কলেজে যাব না। কেন যাবে না তে মামনি, কি হয়েছে তোমার? জানো পাপা, কালকে না আমাকে আসলে পাপা আজ তেমন ক্লাস নেই, তাই শুধু শুধু যে কি করব, বসে থাকতে হবে, তাই আর কি আজকে আমরা যাব না, বাসায় থাকবো। তে তো জিমিনের কথা শুনে অবাক। তে ফিসফিস করে জিমিনকে বলে, কি রে জিমিন, তুই মিথ্যা কথা কেন বললি? আর আমাকে কেন বলতে দিলি না? বললে তো ভালোই হইতো, বাবাই বকে দিত ওই রাক্ষসটাকে। আরে গাধি, ভালো করে তাকিয়ে দেখ, জঙ্কুক ভাই আমাদের সামনে, তুই বাবাকে বলে দিলে ভাইয়াও তো সব বাবাকে বলে দিত। তে জিমিনের কথার মাঝেই জংকুক এসে ওদের সামনের চেয়ারে বসে, সাথে সুগাও এসে বসে। তের চোখ চলে যায় জংকুকের দিকে। জংকুক তো আগে থেকেই তের দিকে তাকিয়েছিল। জংকুক তের দিকে তাকিয়ে আছে, সেটা তে দেখে চোখ নামিয়ে নেয়। তাহলে থাক, আজ আর যেতে হবে না তোমাদের কলেজে। তে মামনি, তুমি কি জানো বলতে চেয়েছিলে কাল কি হয়েছে? নামজনের কথা শুনে তে আবারও জংকুকের দিকে তাকায়, সাথে মনে মনে বলে,
ইস, রাক্ষসটার এখনই আসতে হলো। একটু পরে আসলে কি হতো? তাহলে তো বাবাইকে সব বলেই দিতে পারতাম। এখন বাবাইকে কি বলি? তে মনের কথা মনে চেপে রেখে মুখে বলল, বাবাই, কিছু না তো। কালকে কলেজে ক্লাস হয়নি, এটাই বলতে চাইছিলাম, আর কিছু না। জংকুক তো তের মুখের দিকেই তাকিয়েছিল আর মনে মনে বলে, ড্রামা কুইন। সবাই খাবার খেতে শুরু করে দিয়েছে, শুধু তেজিমিন বাদে। এরই মাঝে জেহব বলে, আমার একটু তাড়াতাড়ি যেতে হবে। বাবা, আমি গেলাম। আয়ু, একটু রুমে আসো তো। কথা বলেই জেহব তার রুমে চলে যায়। আয়ু তার পিছে পিছে চলে যায়। তেজিমিন পড়েছে মহাবিপদে। ওদের হাতে তো ব্যথা, খাবে কি করে? ওরা তো এখন খেতে পারছে না, আর কাউকে কিছু বলতেও পারছে না। জংকুক সুগা খাবার খাওয়া শুরু করে দিয়েছে। তেজিমিন খাচ্ছে না দেখে আরেম বলে, কি হলো মামুনি, খাচ্ছ না কেন? খেতে শুরু করো। মানে বাবা, তোমরা খাও। আজ আমরা মা আর কাকির সাথেই খাবো। হ্যাঁ বাবাই, আজ আমরা মামুনি আর মায়ের সাথে খাবো। তোমরা খেয়ে নাও। তোমাদের কি হয়েছে বলো তো? কাল রাতেও তোমাদের মা একই কথা বলেছে, আজ তোমরাও একই কথা বলছো। কিছু কি হয়েছে আমাকে বলো। না বাবা, কিছু হয়নি তো, এমনি। তবে তের চোখ জংকুকের দিকে। তে জংকুকের দিকেই তাকিয়ে আছে আর মনে মনে বলতে থাকে, এই রাক্ষসটার জন্য তো সবকিছু হয়েছে। একবার সুযোগ পাই তাহলে আমিও বুঝিয়ে দিব এই কিনতে কি জিনিস। নামজুন সোবিনও খাবার শেষ করে তারা অফিসের জন্য বের হয়। জংকুক এখনো ডাইনিং টেবিলেই বসে আছে। মামুনি, আমার হাতে ব্যথা করছে, খেতে পারছি না তো। একটু ওয়েট কর, আমি তোকে খেয়ে দিচ্ছি। হাতের কাজটা শেষ করি। তুই কলেজ কেন ফাঁকি দিয়েছিস? তোর জন্য এটাই ঠিক আছে। ইয়নজুন, তুই শুধু ওকে কেন বকছিস? সব দোষ কি ওর একাই নাকি? সাথে তো আরো একটা ছিল, তাকে কিছু বলছিস না কেন? জিন কথা বলতে বলতেই তেকে খাওয়াতে শুরু করে। ভাবি, তুমি যাই বলো না কেন, তের থেকে জিমিন অনেক শান্ত। জিমিনকে তো ওই তেই সব বাজে জিনিস শিখিয়েছে। আয় জিমিন মা, আমি তোকে খাইয়ে দিচ্ছি। কথা বলতে বলতেই ইয়নজুন জিমিনকে খাওয়াতে শুরু করে। তোরে বলছে জিমিন অনেক শান্ত মেয়ে। আমি ভালো করেই জানি, আমার মেয়ে তো, আমি ভালো করেই জানি, তোকে আর বলতে হবে না। তোমাদের দুইটা মেয়েই হলো বদের হাড্ডি, দুটোই সমান সমান। কাকিয়া দেখো, সুগা ভাইয়া আমাদেরকে বদের হাড্ডি বলেছে। তুমিই বলো, আমরা কি বদের হাড্ডি? আবার শুরু হয়ে গেছে ফ্যামিলি ড্রামা। এই সুগা, ভার্সিটিতে যাবি? তাহলে চল। জংকুকের কথা শুনে সবাই চুপ হয়ে যায়। জংকুক সুগা ওখান থেকে চলে যায়। তেজিমিনেরও খাবার খাওয়া শেষ হয়ে যায়। এরপরে যার যার কাজে সে চলে যায়। বিকেলবেলা তে আর জিমিন ছাদে বসে কথা বলতেছিল। তবে ওদের মাঝে কথা বলতে বলতেই ঝগড়া লেগে যায়। তোর ভাই একটা রাক্ষস, সবসময় শুধু আমাকে বকে। কাল তো আবার আমাকে মেরেছেও। ইস, শুধু আমার ভাই রাক্ষস তাই না? তোর ভাইও তো একটা শয়তান বিলাই। কালকে যদি ভাইয়াকে সবকিছু না বলতো তাহলে কি আর আমাদেরকে মারতো? তুই বল। আমার ভাই শয়তান না, তোর ভাই রাক্ষস। তোর ভাই আমার হাতের অবস্থা কি করেছে দেখেছিস? তোকে কি শুধু একারে মারছে? আমাকেও তো মারছে, দেখ আমার হাতের অবস্থা দেখ। হ্যাঁ রে, তুই ঠিক। আমার ভাই আর তোর ভাই একটাও ভালো না। একটা হলো মিসকে শয়তান, আরেকটা হলো রাক্ষস। দুটোর একটাও ভালো না। তুই ঠিকই বলেছিস। তবে এখন নিচে চল, কেউ দেখলে আবার বকবে। হ্যাঁ চল জিমিনা, অনেক সময় এসেছি, কেউ তো আবার দেখলে বকবে। আমাদের তো আবার ছাদে আসাও নিষেধ। তেজিমিন কথা বলতে বলতেই ছাদ থেকে নিচে চলে আসে আর যার যার রুমে চলে যায়। জংকুক বাসায় আসে, এসে নিজের রুমে চলে আসে। জংকুক ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য, তবে একেবারে শাওয়ার নিয়েই আসে, কোমরে তোয়ালে পেঁচিয়ে। জংকুক শার্ট প্যান্ট বের করার জন্য কাবার্ড খুলে। কাবার্ড খুলতে না খুলতেই জংকুকের মুখের উপর কিছু একটা পড়ে। জংকুক সেটা দেখে মা মা করে চিল্লাতে শুরু করে।